ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ মিসম্যানেজমেন্ট এবং মানুষের সামাজিক জীবন নিয়ে ছেলে খেলা। এবার ঘটনা হচ্ছে যে আপনি আজকে ওভারনাইট হঠাৎ করে মনে হলো কতগুলো লোক যারা এখানে হকারি করছিলেন বা এসে থাকছিলেন তাদেরকে দুমদাম মনে হলো আপনি সরিয়ে দিলেন। তাহলে বছরের পর বছর যারা এখানে রইল আপনি তখন কি করছিলেন? আপনি এদের রিহ্যাবিলিটেশনটা আগে ঠিকভাবে করেননি কেন? কারণ তো খেয়ে দেয়ে কাজ নেই, ফুটপাতে গিয়ে ঘুমোয়। এখানে যে উদ্বাস্তু বা রিফিউজি প্রবলেম, এটা তো বাংলার আজকের সমস্যা না, স্বাধীনতা পরবর্তী আমল থেকেই সমস্যা হয়ে আসছে। একবার যখন তাদেরকে গ্রহণ করছেন, তাদেরকে নিজেদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করবার জন্য বেহিসাবি আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি ইস্যু করছেন, তারপরে তো আপনি তাদের সাথে অসভ্যতাটা করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে মিটিংটা অর্গানাইজ করেছেন, সেই মিটিংয়ে যা যা তিনি বলছেন সেটা পুরোটা তার নিজের কথা নয়। অ্যাডমিনিস্ট্রেটিভ যে কারণটা সেটা হচ্ছে যে একটা নগরায়নের রিফরমেশন। পলিটিক্যাল যে কারণটা সেটা হচ্ছে আপনি যদি দেখেন ইলেকশনের পরেই হঠাৎ করে এই কাজটা নিয়ে তিনি উঠে পড়ে লাগলেন। হঠাৎ এখনই তার একেবারে সততার প্রতীক হয়ে ওঠার কারণটা কি? তার কারণ হচ্ছে আপনি যদি ভোটের ডেমোগ্রাফিক রেজাল্টটা দেখেন তাহলে দেখবেন বড় অঙ্কের আরবান পপুলেশন তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে গেছে। যেগুলো একেবারে তৃণমূলের গড় বলে পরিচিত সেই জায়গাতেও বড় অঙ্কের মানুষকে, সেটা অনারেবল মেয়র সাহেব তিনি নিজেও বলেছেন যে গ্রামগঞ্জের মানুষ একে ভোট দিচ্ছেন তৃণমূলকে, বা মফস্বলের মানুষ দিচ্ছেন, শহরের মানুষ দিচ্ছেন না। পলিটিক্যাল ডিভিডেন্ড পাওয়ার জন্য, শহরের মানুষকে অ্যাড্রেস করবার জন্য উনি একটা এরকম অপটিক্স ম্যানেজমেন্ট করেছেন। আমার আর মুখ্যমন্ত্রীর মধ্যে পার্থক্যটা কি? যে তার কাছে সাংবিধানিক ক্ষমতা দেওয়া আছে ওই প্রবলেমটা সলভ করবার জন্য। আমিও প্রবলেমটা জানি, মুখ্যমন্ত্রীও প্রবলেমটা জানেন, কিন্তু প্রবলেমের কোনো সুরাহা হয় না। কচি খোকা নাকি যারা বসে আছে? আপনি হেডমিস্ট্রেসের মতো এসে বললেন যে হোম টাস্ক করে আনো, নাহলে গার্ডিয়ান কল করবো। সেটা আমরা সবাই জানি। আপনি কোন ওসিকে সাসপেন্ড করেছেন? কজন ওসিকে শোকজ করেছেন? কজন এসিপি সিপি কজনের এগেনস্টে দৃষ্টান্তমূলক শাস্তি নিয়েছেন? নমস্কার, আপনারা দেখছেন বাংলা হান্ট, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে অরিত্র দত্ত বণিক। অরিত্র, প্রথমেই তোমার কাছে যাব। গতকাল আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রণংদেহী মূর্তি ধারণ করেছিলেন এবং তার দলের বিভিন্ন নেতা মন্ত্রীদেরকে একেবারে তুলোধনা করে দিলেন, যে কথা বলতেই নয়। এবং আজ সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি শহরের বিভিন্ন যে সকল বাজার হাটগুলি রয়েছে, গড়িহাট থেকে শুরু করে সল্টলেক, রাজারহাটের বিভিন্ন যে বস্তিগুলি, সামনে ফুটপাতগুলি রয়েছে, সেই ফুটপাতগুলিতে উচ্ছেদ শুরু হয়েছে এবং পুলিশ মুখ্যমন্ত্রী বলার পরে অ্যাকশন নিয়েছে। কিভাবে দেখছো বিষয়টি? প্রথম কথাটাই হচ্ছে ফান্ডামেন্টাল রাইট ভায়োলেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ মিসম্যানেজমেন্ট এবং মানুষের সামাজিক জীবন নিয়ে ছেলে খেলা। খাদ্য, বস্ত্র, বাসস্থান এটা আমাদের সাংবিধানিক অধিকার এবং ফান্ডামেন্টাল রাইটের মধ্যে পড়ে। এবার ঘটনা হচ্ছে যে আপনি আজকে ওভারনাইট হঠাৎ করে মনে হলো কতগুলো লোক যারা এখানে হকারি করছিলেন বা এসে থাকছিলেন তাদেরকে দুমদাম মনে হলো আপনি সরিয়ে দিলেন। তাহলে বছরের পর বছর যারা এখানে রইল আপনি তখন কি করছিলেন? আপনি এদের রিহ্যাবিলিটেশনটা আগে ঠিকভাবে করেননি কেন? একটা রিলোকেট করবার জন্যে, একটা হ্যাবিট্যাটকে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করার জন্যে তাদের যে ইকোনমিক ডিস্ট্রেসের মধ্য দিয়ে যেতে হবে, মেন্টাল ডিস্ট্রেসের মধ্য দিয়ে যেতে হবে। এমনিতেই যারা এই ধরনের জায়গায় থাকেন তারা ইকোনমিক্যালি বেশ খানিকটা ব্যাকওয়ার্ড ক্লাসের মানুষজনরাই তো এখানে থাকেন ওইভাবে, এবং তাদের ওখানে থাকার পেছনে অনেক রকম কম্পালশান আছে। কারোর তো খেয়ে দেয়ে কাজ নেই, ফুটপাতে গিয়ে ঘুমোয়। তার মানে নিশ্চয়ই তারা অসহায় বলেই তারা ওই জায়গায় ঘুমোন, ত্রিপলটা নিয়ে রাস্তায় ঘাটে স্টেশনে, যাদের মাথায় ওই ছাদটা আমরা জোগাড় করে দিতে পারিনি। এবার ঘটনা হচ্ছে যে এই লোকগুলোকে আপনি প্রথমত মাইগ্রেশন আটকাতে পারেন না। যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে আপনি আটকাতে পারেননি, মানে সেটা আপনার পলিসি লেভেলেই প্রবলেম আছে। দ্বিতীয় কথা, এখানে যে উদ্বাস্তু বা রিফিউজি প্রবলেম, এটা তো বাংলার আজকের সমস্যা না, স্বাধীনতা পরবর্তী আমল থেকেই সমস্যা হয়ে আসছে। এবং এই যে মানুষগুলো যারা পার্শ্ববর্তী দেশ থেকে আজকে এখানে এসেছে, আপনার তাহলে তাদেরকে শুরুতেই গ্রহণ করা উচিত হয়নি? আপনি একবার যখন তাদেরকে গ্রহণ করছেন, তাদেরকে নিজেদের ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করবার জন্যে বেহিসাবি আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদি ইস্যু করছেন, তারপরে তো আপনি তাদের সাথে অসভ্যতাটা করতে পারেন না। এখানকার নাগরিকত্বের কার্ড তাকে দিয়ে দেওয়া মানেই হচ্ছে সাংবিধানিকভাবে আমি সেই মানুষগুলোকে আমার দেশের নাগরিক হিসাবে স্বীকার করে নিলাম, এবং ওয়ান্স আমি এটা স্বীকার করে নিচ্ছি তারপরে কোনো অবস্থাতেই তার ফান্ডামেন্টাল রাইট আমি ছিনিয়ে নিতে পারি না। এটা সংবিধান এই কথা বলছে না। এবার দ্বিতীয় কথা হচ্ছে, আপনি বলবেন যে হঠাৎ করে এনার এই কর্মকাণ্ডের কারণটা কি? দেখুন, এর দু তিনটে অ্যাঙ্গেল আছে। প্রথম অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাঙ্গেলটা হচ্ছে যে গড়িয়াহাট, নিউ মার্কেট এই সমস্ত জায়গাগুলোতে যে হকার প্রবলেম বা এই ধরনের জিনিসপত্রগুলো হয়েছিল,
পপুলেশন ডেন্সিটিকে ডিসপার্স করবার জন্যে উনি এই মোশনটা নিয়েছেন। তার কারণ স্পেসিফিক্যালি একটা বড় অঙ্কের পপুলেশন, বড় অঙ্কের বাজার আসলে কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছিল কলকাতার নির্দিষ্ট কিছু জায়গায়। এবার সেইটা রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে বেশ খানিকটা সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় যে মিটিংটা অর্গানাইজ করেছেন, সেই মিটিংয়ে যা যা তিনি বলছেন সেটা পুরোটা তার নিজের কথা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে একদল থিঙ্ক ট্যাঙ্ক থাকে, যাদেরকে এক্সিকিউটিভ কাউন্সিল বলা হয়। সেই এক্সিকিউটিভ কাউন্সিল মেম্বারের মধ্যে অনেক প্রবাদ প্রতিম IAS IPSরা রয়েছেন। তারা অ্যাকচুয়ালি তো রাজ্যটা চালান, বিউরোক্র্যাটসরা। তাদের কাছে সার্ভে থাকে, হিসেব থাকে যে কিভাবে কোথায় কী ধরনের গণ্ডগোল তৈরি হচ্ছে। সেই হিসেবে তারা একটা মিনিস্টারকে একটা গাইডেন্স দেন এবং মিনিস্টার তারপর সেটা পর্যালোচনা করে তার যা করণীয় আছে তিনি করেন। এবার অ্যাডমিনিস্ট্রেটিভ যে কারণটা সেটা হচ্ছে যে একটা নগরায়নের রিফরমেশন, সোজা ব্যাপার। এবং পলিটিক্যাল যে কারণটা সেটা হচ্ছে, আপনি যদি দেখেন ইলেকশনের পরেই হঠাৎ করে এই কাজটা নিয়ে তিনি উঠে পড়ে লাগলেন। এখনও 2 বছর হাতে সময় আছে তার, 2026 অবধি। এর আগেও প্রায় তিনি 3-4 বছর সময় পেয়েছেন। কেন করেননি? হঠাৎ এখনই তার একেবারে সততার প্রতীক হয়ে ওঠার কারণটা কি? তার কারণ হচ্ছে, আপনি যদি ভোটের ডেমোগ্রাফিক রেজাল্টটা দেখেন তাহলে দেখবেন বড় অঙ্কের আরবান পপুলেশন তৃণমূল কংগ্রেসের পাশ থেকে সরে গেছে। বহু ওয়ার্ডে, ইনক্লুডিং বিধাননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে বহু জায়গায়, বহু কর্পোরেশনে, বহু মিউনিসিপ্যালিটিতে ওয়ার্ড ভিত্তিক ডেমোগ্রাফিতে দেখা যাচ্ছে যেগুলো একেবারে তৃণমূলের গড় বলে পরিচিত, সেই জায়গাতেও বড় অঙ্কের মানুষকে, সেটা অনারেবল মেয়র সাহেব তিনি নিজেও বলেছেন যে গ্রামগঞ্জের মানুষ একে ভোট দিচ্ছেন তৃণমূলকে, বা মফস্বলের মানুষ দিচ্ছেন, শহরের মানুষ দিচ্ছেন না। ফলে পলিটিক্যাল ডিভিডেন্ড পাওয়ার জন্যে, শহরের মানুষকে অ্যাড্রেস করবার জন্যে উনি একটা এরকম অপটিক্স ম্যানেজমেন্ট করেছেন আগের দিন ওনার ইন্টারভিউতে, এই ওনার অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে, যে আমি খুব আপনাদের কথা ভাবছি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে, অ্যাবসলিউটলি তাই। না হলে এই যে প্রশ্নগুলো করেছেন উনি, যে আমি জানি যে সুজিত বসু কত টাকা নিয়ে তুমি অমুককে করেছো, আমি জানি হাওড়ার রথিনবাবু কী করেছে, এই করেছে, আপনি জেনে কি করেছেন? এ তো আমরাও জানি। সুজিত বসু, ববি হাকিম, হাওড়ার রথিনবাবু থেকে শুরু করে বিভিন্ন পাড়ার কাউন্সিলর, MLA, MP, তারা যে অধিকাংশ ক্ষেত্রে করাপ্টেড, থানার ওসিরা যে বায়াসড, করাপ্টেড, তো আমিও জানি, আপনারাও জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো একজন সাংবাদিক নন, তিনি একজন মুখ্যমন্ত্রী। সাংবাদিক, নিউজ চ্যানেল, এদের কাজ হচ্ছে এগুলো রিপোর্ট করা যে এখানে একটা করাপশান হচ্ছে, বা আমরা যারা কাগজে লিখছি বা যারা বলছি সিভিল সোসাইটির লোকজন, আমাদের কাজ হচ্ছে এগুলো মানুষের সামনে তুলে ধরা। কিন্তু আমাদের কাছে তো কনস্টিটিউশনাল ক্ষমতা দেওয়া নেই। আমিও জানি আমার পাড়ায় কোন ওয়ার্ডে কোন কাউন্সিলর বেশি ঘুষ নেন, তোলা তোলেন, কোন ওয়ার্ডের লোকটা বেশি করাপ্টেড, কেন আমি যে মিউনিসিপ্যালিটির আন্ডারে আছি, পানিহাটি মিউনিসিপ্যালিটি, কেন সেখানে কাজ হচ্ছে না, সেখানে লোকের সংখ্যা কম, মানে যে পরিমাণ ভ্যাকেন্সি ফুলফিল হওয়ার কথা সেগুলো হয়নি। সেই কারণে যে একটা সিভিল ম্যানেজমেন্টের যে একটা ম্যাসিভ প্রবলেম হয়েছে, এগুলো তো আমি জানি একজন নাগরিক হিসেবে। তা মমতা বন্দ্যোপাধ্যায়ও যদি সেই জানাটাই মানুষের সামনে আনেন, তাহলে লাভটা কী হলো? আমার আর মুখ্যমন্ত্রীর মধ্যে পার্থক্যটা কী? একজন সাধারণ নাগরিক আর মুখ্যমন্ত্রী, বা একজন IAS, বা একজন BDO, বা একজন DM, একজন BLRO, তার পার্থক্যটা এটাই যে তার কাছে সাংবিধানিক ক্ষমতা দেওয়া আছে ওই প্রবলেমটা সলভ করবার জন্যে। তো ফলত আমিও প্রবলেমটা জানি, মুখ্যমন্ত্রীও প্রবলেমটা জানেন, কিন্তু প্রবলেমের কোনো সুরাহা হয় না। এই যে মিউনিসিপ্যালিটি নিয়ে এত বড় বড় কথা বলছেন, এই রিফরমেশন অনেক আগেই শুরু হয়েছে, ওনার গভর্নমেন্টের আমলেই হয়েছে। উনি মিথ্যে কথা বলছেন। উনি এই যে বলছেন মিউনিসিপ্যালিটিতে কিছু হয় না, এই হয় না, এগুলো সম্পূর্ণ বাজে কথা। আমি আপনাকে 4টে ডেটা বলে দিচ্ছি। 2018-তে ওয়েস্ট বেঙ্গল হকার্সদের একটা রুল তৈরি করা হয়েছিল এবং সেটা করেছিল কলকাতা কর্পোরেশন, এমনকি হাইকোর্টের ডিরেকশনও আছে। এছাড়াও একটা বিখ্যাত পলিসি আছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন দ্বারা তৈরি, যার নাম হচ্ছে ইয়েলো লাইন পলিসি বা 1/3 রুল, যেখানে পরিষ্কার বলা হয়েছিল যে ফুটপাতের 1/3 বেশি এলাকার বেশি কোনো হকার নিতে পারবেন না। এমনকি 25 স্কোয়ার ফুট, 15 স্কোয়ার ফুট, কে কোন প্রোডাক্ট ট্রেড করছেন, কে কিসের ব্যবসা করছেন, তার হিসেবে কে কতটা স্কোয়ার ফিট এরিয়া নিয়ে ট্রেড করতে পারবেন, এই সমস্ত প্রোটোকল মমতা বন্দ্যোপাধ্যায়ের লিডারশিপের আমলেই কলকাতা কর্পোরেশনে অনেক দিন আগে এই সমস্ত রুল টুল পাস হয়ে গেছে। এমনকি 2015-এ সার্ভে হয়েছে, 2022-এ সার্ভে হয়েছে। হাইকোর্টের ডিরেকশনটা আসার পরে কলকাতা কর্পোরেশনের বিল্ডিংয়ের আশপাশের যে জায়গাগুলো, যেটাকে আমরা মূলত নিউ মার্কেট এরিয়া বলে জানি, সেই জায়গায় যে বিরাট হকার
সংখ্যাটা বেড়েছে এবং তার ফলে আমার যেটা হয়েছে যে মানুষজনের যাতায়াত মানে পেডেস্ট্রিয়ান প্রবলেম তৈরি হয়েছে, সেই প্রবলেমটার জন্যে একটা সার্ভে করে দেখা গেছিলো প্রায় 10,000 অড হকার্স রয়েছেন যারা এনলিস্টেড নন। তাদেরকে আইডেন্টিফাই করে একটা আইডি কার্ড সিস্টেম চালু করার কথা বলা হয়েছিল, যে যারা আমার কর্পোরেশনের নিয়ম মেনে ব্যবসা করবেন তাদের জন্য একটা আইডি কার্ড ব্যবস্থা করা হবে। 2023 অবধি 1900 আইডেন্টিটি কার্ড ইস্যু হয়ে গেছে 10,000-এর মধ্যে। তারপরে আর ব্যাপারটা একটু ঢিমে তালে যা হয় আমাদের এখানে প্রশাসনে চলছে। ফলে এই ডিফরমেশনটা আজকের নয়, এটা বহু পুরনো ঘটনা। হচ্ছে যে আমাদের আইন আছে, আমাদের রুল আছে, আমাদের পলিসি আছে, সেগুলো এক্সিকিউট করবার জন্য এক্সিকিউটিভরা রয়েছেন, কিন্তু সেগুলো আর করা হয় না। কেন করা হয় না? তার কারণ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে বা প্রশাসনিক প্রধান হিসেবে কালকে মিটিংয়ে দেখলাম, তিনি মুখ্যমন্ত্রীর থেকে অনেক বেশি তৃণমূল সুপ্রিমো হিসেবে বেশি কাজ করেন। তার সাংগঠনিক ভূমিকাটা তার প্রশাসনিক ভূমিকার থেকে কিছু ক্ষেত্রে বেশি হয়ে যায়। তার জন্য তিনি দলের কাছে যতটা এফর্ট দেন, রাজ্যের সিভিল ম্যানেজমেন্টে সেই পরিমাণ এফর্ট দেন না, অথবা দিতে পারেন না। যদি দিতেন, আমার প্রশ্নটা হচ্ছে আপনি তো বলছেন যে ল্যান্ড এনক্রোচমেন্ট নিয়ে আপনার কাছে সমস্ত তথ্য ছিল, আপনি নাকি চাইলেই ভিজিলেন্স বসাতে পারেন, বসান না কেন? এটা কি কচি খোকা নাকি যারা বসে আছে? আপনি হেডমিস্ট্রেসের মতো এসে বললেন যে হোম টাস্ক করে আনো, নাহলে গার্ডিয়ান কল করব। বকার কি আছে? একটা কোরাপ্টেড এমএলএ, আপনার কাছে ইনপুট আছে, কোরাপ্টেড কাউন্সিলর, আপনি বকবেন না ইমিডিয়েটলি সাসপেন্ড করবেন? আপনার কাছে তো কনস্টিটিউশনাল ক্ষমতা দেওয়া আছে। আপনি বলছেন ওসিরা চোখে ঠুলি পরে বসে থাকেন, ওসিরা সমস্ত এই করছে ওই করছে, নেতার কথায় চলছে, সেটা আমরা সবাই জানি। আপনি কোন ওসিকে সাসপেন্ড করেছেন? কজন ওসিকে শোকজ করেছেন? কজন এসিপি সিপি কজনের এগেনস্টে দৃষ্টান্তমূলক শাস্তি নিয়েছেন? আপনি তো পুলিশের মন্ত্রী। আমার বক্তব্যটা হচ্ছে ওইসব অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ের নামে পিকনিক করে লাভ নেই। ওইগুলো হচ্ছে পিকনিক। অফিসে সবাই মিলে একটা গেট টুগেদার হয়, চা কফি খায়, একটু আড্ডা হয়, গল্প হয়, আর প্রেসকে ডেকে একটা পিকনিক হয়। কিন্তু অ্যাকশন প্ল্যান কি? আমি তো বললাম 2015 থেকে 18 থেকে 22-এ একাধিক মিউনিসিপ্যাল কর্পোরেশনের রুল আছে। এগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের গভর্নমেন্টই করেছে, এক্সিকিউট হয় না। তার কারণ হচ্ছে যে মিউনিসিপ্যাল কর্পোরেশনের লোকেরা এক্সিকিউট করবার আগেই তো পরের ভোটের জন্য কি করতে হবে, কোন দলে লোক নিতে হবে, তাদের তো ইলেকশন এজেন্ট হিসাবে তাদের কাজটা বেশি, রাদার দ্যান এক্সিকিউটিভ তাদের যা রোল আছে। পুলিশ প্রশাসনের দায়বদ্ধতা অনেক বেশি, নেতাকে সুরক্ষা দেওয়া রাদার দ্যান সিভিলিয়ানদের সুরক্ষা দেওয়া। তো ফলত ওই সমস্ত বাজে গল্পে আমি অন্তত আর বিশ্বাস করি না। সাধারণ মানুষকে এগুলো ভুল বোঝানো হচ্ছে। তার কারণ হচ্ছে অধিকাংশ সাধারণ মানুষের কাছেই সঠিক তথ্যগুলো পৌঁছয় না। এই যে আজকে রিফর্মের গল্পটা বলা হচ্ছে, অনেক আগে এগুলো হয়ে গেছে, এগুলো তৃণমূলের আমলেই হয়েছে। কিন্তু এখন হঠাৎ করে উনি এসে সমস্ত দোষ সরকারি কর্মচারী, পুলিশ, আমলা এদের ওপরে চালিয়ে দিয়ে বললেন আমি করে যাচ্ছি।